দেখো আজকের ক্লাসে আমরা লাইট অর্থাৎ আলো যে চ্যাপ্টার রয়েছে ওই চ্যাপ্টারটা শিখব। ঠিক আছে, তো ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। আশা করি ক্লাসের পরে তোমাদের কোনো ডাউট থাকবে না। এমনকি যদি মন দিয়ে ক্লাসটা করো, এই ক্লাসের মধ্যেই প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা উত্তর তোমাদের মুখস্থ হয়ে যাবে। শুধু কাজ একটাই যে মন দিয়ে ক্লাসটা করতে হবে। সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে করো, দেখবে সবটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো ফার্স্ট আলো বা লাইট। লাইট জিনিসটা কি বলো তো? ফার্স্ট কোশ্চেন, আলো। আলো কি অর্থাৎ লাইট কি? লাইট মানে হলো একটা শক্তি। লাইট মানে কি? একটা শক্তি। তো যদি বলে যে আলো কি, বলবে যে আলো হলো এক প্রকার শক্তি এবং যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। দর্শনের অনুভূতি মানে কি? আমাদেরকে দেখতে সাহায্য করে। বুঝতে পারছো? তো লাইট মানে কি? এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায় এবং কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। যদি লাইট না থাকতো আমরা কোনো বস্তুকে দেখতে পেতাম না। এখন কথা হলো, কোনো বস্তুকে আমরা কখন দেখতে পাই? ঠিক আছে, ভালো করে বুঝো। সাপোজ তোমরা কোনো একটা ঘরের মধ্যে আছো এবং ঘরের মধ্যে একদম লাইট পরিপূর্ণ আছে। এবার বাইরে কোনো একটা জায়গাতে রাত্রিবেলা অন্ধকার হয়ে আছে। এবার ওই অন্ধকার জায়গাতে কোনোটা বস্তু আমি রেখে আসলাম। বুঝতে পারছো তো? তোমরা ঘরে আছো, ঘরের মধ্যে লাইট আছে, তার মানে তোমাদের শরীরের মধ্যে এবং কি চোখের মধ্যে লাইট পড়ছে, তাই তো? কিন্তু ঘরের বাইরে কোনো অন্ধকার জায়গাতে আমি কোনো একটা বস্তুকে রেখে আসলাম, তোমরা ঘর থেকে কি ওই বস্তু দেখতে পাবে? পাবে না। তার মানে তোমার কাছে লাইট থাকা সত্ত্বেও তুমি ওই বস্তুটা দেখতে পাবে না যে বস্তুটা অন্ধকার জায়গাতে আছে। এবার একটু উল্টেই বলি ঘটনাটা। তোমরা অন্ধকার ঘরে আছো, ঘরটা পুরো অন্ধকার, কোনো লাইট নেই। এবার বাইরে কোথাও ছোট্ট একটা লাইটের সামনে একটা ক্ষুদ্র বস্তুকে রেখে আসলাম। এখন যদি তোমরা ঘর থেকে বাইরের দিকে তাকাও, যে বস্তুর উপর লাইটটা পড়ে আছে ওই বস্তুটা তোমরা দেখতে পাবে কি পাবে না? পাবে তো। দেখো তো এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি? যে লাইট আমাদের চোখে থাকলেও আমরা ওই বস্তুটাকে দেখতে পাবো না যে বস্তুটা অন্ধকার জায়গায় রয়েছে। উল্টোভাবে বললে, আমরা অন্ধকার জায়গায় থাকলেও যে বস্তুটাকে আমরা দেখতে চাই যদি ওই বস্তুর উপর লাইট থাকে তাহলে আমরা তাকে দেখতে পাই। তার মানে কোনো বস্তুকে দেখার জন্য আমাদের চোখে লাইট সেটার প্রয়োজন নেই। প্রয়োজন কি? ওই বস্তুর উপর লাইট আছে কি না। ক্লিয়ার জিনিসটা? অর্থাৎ হলো এটাই, যদি আমরা ডায়াগ্রাম আকারে বুঝি, সাপোজ মনে করুন আমাদের চোখ যদি এটা হয়ে থাকে, যদি আমরা চোখটাকে এদিকে বুঝি, এদিকে যে চোখ হয়ে থাকে এবং আমরা যে কোনো বস্তুকে দেখতে চাই, সাপোজ বস্তুটা এখানে আছে, এই বস্তুটা এখানে আছে, আমাদের উদ্দেশ্য হলো এই বস্তুটাকে দেখা। এখন সূর্য রশ্মি হোক বা লাইট হোক, সূর্যের রশ্মি হোক অথবা লাইট হোক, যাই হোক না কেন, যদি ওই রশ্মিগুলি এসে আমাদের চোখে ডাইরেক্ট পড়ে তাহলে আমরা এই বস্তুটাকে দেখতে পাবো না। ঠিক আছে, যদি এই আলোক রশ্মিগুলি এসে এই বস্তুর মধ্যে পড়ে এবং এই বস্তু থেকে লাইটটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, বুঝতে পারছো তো? যে লাইটগুলি সূর্য থেকে এসে ডাইরেক্ট বস্তুতে পড়ছে এবং ওই বস্তু থেকে ফিরে আমাদের চোখে এসে পড়ছে, তখন আমরা ওই বস্তুকে দেখতে পাবো। মানে কোনো বস্তু থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যদি আমাদের চোখে আসে তখনই আমাদের চোখের রেটিনার মধ্যে তার প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ আমরা ওই বস্তুকে স্পষ্ট দেখতে পাই। ক্লিয়ার? হ্যাঁ, এনি ডাউট? তাহলে আমরা কোনো বস্তুকে কখন দেখতে পাই? যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে। বুঝতে পারলে তো? দেখো নেক্সট, তো আলো কি বুঝতে পারলে? এখন হলো সপ্রভ বস্তু। কিছু কিছু আছে সপ্রভ বস্তু বা উৎস। সপ্রভ বস্তু বা উৎস বলতে কি বুঝো? দেখো, সপ্রভ বলতে বোঝানো হয় যে সকল বস্তুর নিজস্ব আলো রয়েছে, অর্থাৎ তাদের থেকে আলোক উৎপন্ন হয়। যেমন সান, সূর্য। সূর্য তো নিজেই জ্বলে, তাই না? তার থেকে আলো উৎপন্ন হয়, তাহলে সূর্য একটা সপ্রভ বস্তু। যেমন জ্বলন্ত মোমবাতি, যখন কোনো মোমবাতি জ্বালানো হয় তখন তার থেকে তো আলোক রশ্মি নির্গত হয়। জ্বলন্ত বাল্ব, সেগুলি কি সপ্রভ বস্তু।
ক্লিয়ার? তো যদি বলে সপ্রভ বস্তু কাকে বলে, আমরা কি বলবো? যে সকল বস্তুর নিজস্ব আলো রয়েছে, যে সকল বস্তু নিজস্ব আলো রয়েছে তাকে বলা হয় সপ্রভ বস্তু। উদাহরণ কি বলতে পারি আমরা? সূর্য বলতে পারি, নক্ষত্র বলতে পারি, বা জ্বলন্ত মোমবাতি বলতে পারি। বুঝতে পারছো? এগুলি কি সবগুলি সপ্রভ বস্তু বা উৎস। নেক্সট, নিষ্প্রভ। নিষ্প্রভ বস্তু কি অথবা নিষ্প্রভ উৎস কি? নিষ্প্রভ শব্দের অর্থ হলো যাদের নিজস্ব কোনো আলোক নেই বা আলো নেই। যাদের নিজস্ব কোনো আলো নেই তারা অন্যের আলো দ্বারা আলোকিত হয় এবং তারপর সেই আলোক রশ্মিকে সে প্রতিফলিত করে। যেমন চাঁদ, চাঁদের কি নিজস্ব আলো রয়েছে? সে কি করে? যখন দিনের বেলা সূর্য ওঠে, আমরা যখন দিনের বেলা আলোকিত হই সূর্যের আলো দ্বারা, সেমভাবে এই সূর্যের আলো যখন গিয়ে চাঁদের মধ্যে পড়ে তখন চাঁদ ওই আলোক রশ্মিকে শোষণ করে, ঠিক আছে? এবং পরবর্তী সময় তার শরীর থেকে ওই শোষিত আলোক রশ্মি আবার প্রতিফলিত হয়, যেটা রাত্রিবেলা আমরা দেখতে পাই যে চাঁদ আলো দিচ্ছে আমাদেরকে। ক্লিয়ার? তো চাঁদের কি নেই? নিজস্ব আলো নেই। সে কার আলোয় আলোকিত হয়? সূর্যের আলোয় আলোকিত হয়। পরবর্তী সময় সে তাকে আবার প্রতিফলন করে বা প্রতিফলিত করে দেয়। তাহলে চাঁদ হলো কি? একটা নিষ্প্রভ বস্তু। তাহলে নিষ্প্রভ বস্তু মানে কি? চাঁদ। মনে থাকবে? তাহলে নিষ্প্রভ বস্তু কাকে বলা হয়? যে সকল বস্তুর নিজস্ব আলো নেই, সপ্রভ বস্তুর আলো দ্বারা আলোকিত হয় তাকে বলা হয় নিষ্প্রভ বস্তু বা নিষ্প্রভ উৎস। উদাহরণ চাঁদ দিতে পারো। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, নাম্বার 4, আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আলোর প্রতিফলন কাকে বলে? দেখো, আলোর প্রতিফলন মানে কি? মানে হলো এটাই, সাপোজ এটা একটা তল, ঠিক আছে? এবং সে হলো এমন একটা তল যে তল দিয়ে আলোক রশ্মি বের হয়ে নিচে আসতে পারবে না। তো এখানে দাগ দিয়ে দিলাম। যদি মনে করো এখানে একটা টর্চ আছে, এখানে ক্লিয়ার? এখান থেকে যখন আমরা সুইচটা টিপ দেবো এখান থেকে লাইট বের হবে না? হবে তো? যদি একটা সিঙ্গেল রেকে আমরা বুঝি, একটা আলোক রশ্মি এসে এখান থেকে পড়লো, এখানে পড়লো, এটা বলো তো আলোক রশ্মি যখন এসে পড়ে তারপর কী হয় ঘটনাটা? সে কি বের হয়ে আসবে না চলে যাবে দিকে? চলে যাবে দিকে, চলে গেল। তাহলে আসলো এই অভিমুখে, চলে গেল এই অভিমুখে। বুঝতে পারছো তো? এই যে আলোক রশ্মি এখান থেকে এসে তার মধ্যে পড়লো, পড়ার পর এখান থেকে আবার চলে গেল, এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। এবার ভাবো, আমি টর্চ টিপ দিলাম, কিন্তু এই যে মাঝখানে এখানে এখানে কোনোটা কাঠের টুকরো আছে বা এমন একটা বস্তু আছে বা প্রাচীর আছে যে প্রাচীর ভেদ করে আলোক রশ্মি আসতে পারবে না এখানে। তাহলে কি এই তল থেকে আলোক রশ্মি প্রতিফলিত হবে? হবে না তো। তাহলে এই তল থেকে আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার জন্য কি প্রয়োজন? যে আলোক রশ্মিটা এসে এখানে পড়তে হবে। আর পড়ার জন্য মাঝখানে এমন কেউ থাকতে পারবে না যে তাকে বাধা দেবে, তাই তো? মানে আমাদের সামনে থাকা মাধ্যমটা স্বচ্ছ মাধ্যম হতে হবে, যে মাধ্যমের মধ্যে আলোক রশ্মি সহজেই চলাচল করতে পারে। বুঝতে পারছো তো? তাহলে আলোর প্রতিফলন কাকে বলা হয়? বলছিলাম, দেখো এরা কি উৎস না? আলোক উৎস। উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ, উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে এসে কোনো তলে আপতিত হলে, তলে বা প্রতিফলক তলে অথবা বিভেদ তলে, সবটা এক কথায়। উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ
কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে এসে কোনো বিভেদ তলে আপতিত হলে, এই যে পরে এসে পড়াকে বলা হয় কি আপতিত হওয়া। আপতিত হলে ওই আলোক রশ্মির কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়। আলোক রশ্মি আসলো এই মাধ্যম থেকে, এসে এখানে আপতিত হলো, হওয়ার পর সে আবার প্রতিফলিত হয়ে সেই মাধ্যমে চলে গেল। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আবার বলছে আলোক রশ্মি কার থেকে? উৎস থেকে। এটার নাম কি? উৎস। যেখান থেকে আলোক উৎপন্ন হয় তাকে কি বলা হয়? উৎস। আর যে মাধ্যমের মধ্য দিয়ে আসলো তাকে বলা হয় কি? সমসত্ব স্বচ্ছ মাধ্যম। মনে থাকবে? দেখো, আলোক রশ্মি উৎস থেকে কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে এসে কোনো বিভেদ তলে বা প্রতিফলক তলে, তার নাম কি? প্রতিফলক তল। প্রতিফলক তল, এই ডায়াগ্রামটা তুলে নাও খাতার মধ্যে, তার নাম হলো প্রতিফলক তল। তাহলে আলোক রশ্মি উৎস থেকে সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে এসে কোনো প্রতিফলক তলে আপতিত হলে ওই আলোক রশ্মির কিছু অংশ পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। ক্লিয়ার? নেক্সট, তারপর দেখো কি ছিল, ঠিক তারপরে কোশ্চেনটা আসবে, আলোর প্রতিফলনের কয়টি সূত্র রয়েছে এবং কি কি? আলোর প্রতিফলনের কয়টি সূত্র? আলোর প্রতিফলনের কয়টি সূত্র ও কি কি? দেখো, আলোর প্রতিফলনের কয়টা সূত্র এবং কি কি? আলোর প্রতিফলনের দুইটা সূত্র আছে। কয়টা সূত্র? দুইটা সূত্র। ফার্স্ট সূত্র হলো, যে রশ্মিটা এসে পড়ে তাকে বলা হয় কি? আপতিত রশ্মি। আর যে রশ্মিটা চলে যায় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। হ্যাঁ, এবং এই আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মাঝখানে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, অর্থাৎ 90 ডিগ্রি ড্র করি রেখা এভাবে, তাকে বলা হয় অভিলম্ব। তাকে কি বলা হয়? অভিলম্ব। এই ডায়াগ্রামটা ক্লিয়ারভাবে আবার আমি আঁকছি, ঠিক আছে? দেখো, ফার্স্ট দেখো, এটার নাম কি? প্রতিফলক তল, তাই তো? এটার নাম কি? প্রতিফলক তল। এই নামগুলো মুখস্থ করে নাও, তাহলে ইজি হয়ে যাবে। তার নাম হলো প্রতিফলক তল। আর প্রতিফলক তলের আরেক নাম হলো বিভেদ তল। এখন দেখো, যে আলোক রশ্মিটা এসে পড়ে, এটা আসলো তো, যে আলোক রশ্মি এসে পড়লো তার নাম হলো আপতিত রশ্মি। তার নাম কি? আপতিত রশ্মি। আপতিত রশ্মি। যে রশ্মিটা এসে পড়লো তার নাম হলো আপতিত রশ্মি। এবার যে বিন্দুতে এসে পড়লো সে বিন্দুর নাম হলো আপতন বিন্দু। যে বিন্দুতে এসে পড়লো সে বিন্দুর নাম হলো আপতন বিন্দু। আপতন বিন্দু। এবং সেই মাধ্যমে পড়ার পর সে কী করবে? আবার চলে যাবে এদিকে। যে আলোক রশ্মিটা চলে গেল তার নাম কি হয়? প্রতিফলিত রশ্মি। কি বললাম? প্রতিফলিত রশ্মি। তাহলে যে এসে পড়ে তার নাম কি? আপতিত রশ্মি। যে বিন্দুতে পড়ে তার নাম কি? আপতন বিন্দু। আর যে চলে যায় তার নাম কি? প্রতিফলিত রশ্মি। এবং এই আপতন বিন্দুর মধ্যে যদি আমি এটা 90 ডিগ্রি লম্ব অঙ্কন করি তাকে বলা হয় অভিলম্ব। এখান থেকে আমি একটা 90 ডিগ্রি ড্র করছি উপর দিকে। এই তার নাম হলো অভিলম্ব। ক্লিয়ার? তাহলে আপতিত রশ্মি কোথায়? প্রতিফলক তলের উপর। কোনখানে? আপতন বিন্দুতে। দেখো, আপতিত রশ্মি কোনো প্রতিফলক তলের উপর আপতন বিন্দুতে প্রতিফলিত হলে
এবং এই আপতন বিন্দু থেকে যদি আমি এটা 90 ডিগ্রি আঁকি অর্থাৎ লম্ব আঁকি, তাকে বলার নাম কি দেওয়া হয়? অভিলম্ব। ক্লিয়ার? তো যে এসে পড়ে তার নাম কি? আপতিত রশ্মি। যে ফিরে চলে যায় তার নাম কি? প্রতিফলিত রশ্মি। যদি আপতন বিন্দু থেকে লম্ব আঁকি তার নাম কি? অভিলম্ব। আর যে বিন্দুতে এসে পড়ে সেই বিন্দুর নাম কি? আপতন বিন্দু। আর যে তলের উপর এসে পড়ে তার নাম কি? প্রতিফলক তল। তাহলে ফার্স্ট সূত্র দেখি বলেছি। তাহলে আলোর প্রতিফলনের কয়টা সূত্র বললাম? দুইটা। ফার্স্ট সূত্র হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই দিকে আছে তো, তাহলে একই সমতলে থাকে। কে কে? আপতিত রশ্মি, বলো। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। কি বললাম? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। ফার্স্ট সূত্র মুখস্থ হয়েছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। ফার্স্ট সূত্র এটা। সেকেন্ড সূত্র হলো এখানকার যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হয়েছে এটা বলা হয় আই আর এটা বলা হয় আর। এবং মনে রাখবে আপতিত রশ্মি এবং অবিলম্বের মাঝখানে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় আপতন কোণ। কি বলা হয়? আপতন কোণ। এর নাম হলো আপতন কোণ। এবং প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মাঝখানে যে কোণটা উৎপন্ন হয় তাকে বলা হয় প্রতিফলন কোণ। কি বলা হয়? প্রতিফলন কোণ। মনে রাখবে যে এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়। আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়। তাহলে আমরা কি শিখলাম? প্রতিফলনের কয়টা সূত্র? দুইটা সূত্র। ফার্স্ট সূত্র কি ছিল? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। ফার্স্ট সূত্র কমপ্লিট। নাম্বার 2 কি বললাম? আপতন কোণ, প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। আপতন কোণ, প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। সূত্র ক্লিয়ার হয়ে গেছে? কোন ডাউট আছে আর? নেক্সট। এখন দেখো এখান থেকে অঙ্ক দেয়, নিউমেরিক্যাল আসে। তো কেমন আসে? তোমাদেরকে একটা কোশ্চেন দিয়েছিলাম যে যদি আপতন কোণ 45 ডিগ্রি হয়ে থাকে তাহলে প্রতিফলন কোণ কত হবে? কি বললাম? আপতন কোণ, যদি আপতন কোণ মনে করো, আপতন কোণ দেওয়া রইল 45 ডিগ্রি, তবে প্রশ্ন করলো যে প্রতিফলন কোণ কত হবে? কি হলো? প্রতিফলন কোণ কত? তাহলে আমরা এখনই তো বললাম যে আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়? সর্বদা সমান। তাহলে আপতন কোণ যদি 45 হয় প্রতিফলন কোণ কত হবে? 45 ডিগ্রি হবে। আনসার পেয়ে গেলাম। এখন কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে করে, এটা হলো 45 ডিগ্রি হলো তো। যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে করে যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ কত? দেখো এখানে প্রতিফলন কোণ পেয়ে গেলাম 45, আপতন কোণ 45। আমাকে কোশ্চেন করলো যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ কত? তাহলে আপতিত রশ্মি কোণটা এই জায়গাটা, প্রতিফলিত রশ্মি এই জায়গাটা। তাহলে এই কোণটার নাম কি? আপতন কোণ। এটার নাম কি? প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ কত? 45। এটা কত? 45। তারা বলেছে মাঝখানে এই সম্পূর্ণ কোণটা কত? কত হবে? 90 ডিগ্রি। করতে পারবে তো? দেখবে যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ হলো ওই যে 45 + 45 = 90 ডিগ্রি। পারবে? তো এই ধরনের যত অঙ্ক আসলে কেন তোমরা এইভাবে সলভ করতে পারবে। অথবা যদি ঘুরিয়ে বলে, এমন বললো আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ হলো 120। সাপোজ বললো তোমাদেরকে যে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ কত বললো? 120 ডিগ্রি। বুঝতে পারলে? তার মানে কোন অ্যাঙ্গেল দেওয়া আছে? অর্ধেকটা না সম্পূর্ণটা? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা? সম্পূর্ণ দেওয়া আছে। কোশ্চেন করবে
তাহলে আপতন কোণ কত হবে? কত হবে? 60 হবে। কারণ আমরা কি জানি? আমরা জানি যে আপতন কোণ যেটা আছে এটা প্লাস প্রতিফলন কোণ যেটা আছে দুটা মিলে কত হয়? এই সবটা আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটা হয়। আবার আমরা কি জানি? আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। মানে যে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর সমানই হয়। বুঝতে পারলো তো? তাহলে আই আই মিলে কত হয়? 2i না? ইকুয়াল টু কত? 120 और অ্যাঙ্গেল আই ইকুয়াল টু 120/2 কাটলে কত হবে? 60 ডিগ্রি। তাহলে আই পেয়ে গেলাম কত? 6 ডিগ্রি। বুঝতে পারলে? ক্লিয়ার নেই? তাহলে আমরা যদি একটা টুকরো দেওয়া থাকে এটা বের করতে পারবো, সম্পূর্ণ দেওয়া থাকলেও তার মাঝখানটা বের করতে পারবো। পারবে এই ধরনের অঙ্ক আসলে? নাম্বার 7 দেখো, নাম্বার 7 নম্বর কোশ্চেন হলো আপতিত রশ্মি কি? আপতিত রশ্মি কি? তারপর আসতে পারে প্রতিফলিত রশ্মি কি? নেক্সট আপতন কোণ কি? নাম্বার 10 প্রতিফলন কোণ কি? নাম্বার 11 অভিলম্ব বলতে কি বুঝছো? অভিলম্ব, অভিলম্ব বলতে কি বুঝো বা অভিলম্ব কি? বুঝতে পারলো তো? দেখো ফার্স্ট আপতিত রশ্মি কাকে বলা হয়? আপতিত রশ্মি কাকে বলা হয়? যে আলোক রশ্মিটি এসে প্রতিফলক তলের মধ্যে পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি। একদম সহজ। যে রশ্মিটি এসে কোথায় পড়ে? প্রতিফলক তলের উপর পড়ে তাকে বলা হয় কি? আপতিত রশ্মি। মনে থাকবে, যে রশ্মিটি এসে প্রতিফলক তলের উপর পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি। নেক্সট প্রতিফলিত রশ্মি কাকে বলা হয়? প্রতিফলিত রশ্মি যে রশ্মিটি প্রতিফলক তল দ্বারা, যে রশ্মিটি প্রতিফলক তল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায়, ঠিক আছে, তাকে বলা হয় কি? প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি মানে কি? প্রতিফলিত রশ্মি মানে কি? যে রশ্মিটি প্রতিফলক তল দ্বারা প্রতিফলনের উপর আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। যে রশ্মিটি প্রতিফলক তল দ্বারা প্রতিফলনের উপর প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। নেক্সট আপতন কোণ কি? আপতন কোণ কি? দেখো তো আপতন কোণ কোনটা? এই জায়গাটা না? এটা কি রশ্মি? আর এটা কি বলা হয়? তাহলে আপতিত রশ্মি এবং অভিলম্বের কোথায়? এটা মাঝখানে। তাহলে আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। নেক্সট প্রতিফলন কোণ কি? দেখো তোমরা নিজেই বলতে পারবে কি কি রশ্মি এখানে, আর বাস হয়ে গেল। প্রতিফলিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। আর আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা কি হয়? সমান হয়। নেক্সট তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ হয়ে গেল, রইল কি? অভিলম্ব। অভিলম্ব কোণটাকে বলি আমরা মাঝখানেরটা। এটা কি আলোক রশ্মি পড়ার পর হয়েছিল না আমরা ড্র করেছি? আলোক রশ্মি পড়েছিল এখানে, গেল ওইদিকে, এখানে কোনো ফাংশন ছিল কি? এটা আমরা ড্র করেছি। মানে কি বললাম? আপতন বিন্দুতে, কোথায়? আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর, আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। অঙ্কিত মানে আমরা অঙ্কন করেছি, এটা ক্লিয়ার? তাহলে কোনো প্রতিফলক তলের আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর
অথবা বলতে পারো যে কোনো প্রতিফলক তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। ক্লিয়ার? অভিলম্ব হয়ে গেল এবং তাদের প্রত্যেকটার ডেফিনিশন হয়ে গেল। যদি তোমাকে বলে যে আপতন বিন্দু কি, সেম কোনো উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ অর্থাৎ আপতিত রশ্মিগুলি, কোনো উৎস থেকে আগত আপতিত রশ্মিগুলি প্রতিফলকের উপর যে বিন্দুতে এসে পড়ে, আপতিত রশ্মিগুলি প্রতিফলকের উপর যে বিন্দুতে এসে পড়ে তাকে বলে আপতন বিন্দু। আর আমরা যেটাকে পরে বলি এখানে ফিজিক্সের ভাষায় আলোক রশ্মিকে বলা হয় আপতিত হওয়া। যদি আমরা বলি যে একটা রশ্মি এসে এখানে পড়লো, এটাকেই বলা হয় একটি রশ্মি এসে এখানে আপতিত হলো। আপতিত হওয়া আর পড়া এক কথা, বুঝতে পারলো তো? আবার বলো তো, রাতের আকাশে যদি তারাগুলি জ্বলতে থাকে অর্থাৎ নক্ষত্র থাকে, ওই সময় আমরা কোনো ঘরে আছি এবং ঘরের জানালাতে কাঁচ আছে, কাঁচের জানালা, তখন ঘরের ভিতর যদি অনেক বেশি পরিমাণ আলোক রশ্মি থাকে, লাইট থাকে, তখন ওই কাঁচ দিয়ে কী হয়, বাইরের তারাগুলিকে দেখা যায় না। আবার ঘরের লাইট নিভিয়ে দিলে কাঁচ দিয়ে বাইরের তারাগুলিকে দেখা যায়। কারণটা কি? কোশ্চেনটা বুঝতে পারছো তো? একটা কন্ডিশন হলো আমরা ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখলাম একদম হাই ভোল্টেজের, তখন কাঁচে জানালা আছে, জানালা দিয়ে তাকালে ঘর থেকে জানালা ওপেন না করে কিন্তু কাঁচের মাধ্যমে আমরা বাইরের তারাগুলি দেখতে পাই না। আবার ঘরে লাইট অফ করে দিলে বাইরের তারাগুলিকে আমরা স্পষ্ট দেখতে পাই কাঁচের মাধ্যমে। কারণ একটাই, কারণটা হলো ওই তারাগুলি থেকে আলোক রশ্মি আসে প্রতিফলিত হয়ে, এসে কাঁচের মধ্যে পড়ে, পড়ার পর কাঁচ থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে, সে পড়ছে কিন্তু। তো ঘরের মধ্যে যে লাইট জ্বালানো আছে ওই লাইট থেকেও আলোক রশ্মিগুলি প্রতিফলিত হয়ে এসে আমাদের চোখে পড়ছে। এবার বলো, এত দূর থেকে আসা আলোক রশ্মির তীব্রতা আর ঘরের মধ্যে থাকা আলোক রশ্মির তীব্রতার মধ্যে কোনটা তীব্রতা বেশি হয়? ঘরেরটা বেশি হয়। এই কারণে দুটা রশ্মি আমাদের চোখে পড়ার পরেও যেহেতু ঘরের আলোক রশ্মির তীব্রতা বেশি হয়, তাই আমরা ঘরটাকে উজ্জ্বল দেখি, বাইরের নক্ষত্রটা দেখতে পাই না। আর যখন ঘরের লাইটগুলি অফ করে দিই আমরা, তখন শুধুমাত্র বাইরে থেকে আগত সেই নক্ষত্রগুলির প্রতিফলিত রশ্মিগুলি কাঁচ দ্বারা প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছয়, তখন আমরা ওই নক্ষত্রগুলিকে স্পষ্ট দেখতে পাই। কারণ আমরা প্রথমেই বলেছিলাম কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাবো যদি ওই বস্তু থেকে লাইট এসে আমাদের চোখে পড়ে, তাই তো? তাহলে কনসেপ্ট এটাই যে ঘরে লাইট থাকলে বাইরে থেকে আগত আলোক রশ্মিগুলি প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছয়, কিন্তু ঘরে থাকা আলোক রশ্মিগুলির তীব্রতা বেশি হওয়ার কারণে আমরা ঘরেরটাকে দেখতে পাই, বাইরের লাইটগুলিকে দেখতে পাই না, অর্থাৎ নক্ষত্র দেখতে পাই না। আর ঘরটাকে অন্ধকার করে দিলে বাইরে থেকে আগত আলোক রশ্মিগুলি কাঁচ দ্বারা প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পৌঁছয় এবং আমরা ওই নক্ষত্রগুলিকে স্পষ্ট ঘর থেকে দেখতে পাই। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে এতটুকুই। পরবর্তী ক্লাসে যে আলোক সাবজেক্টের বিভিন্ন আরও ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব।